হ্যালো এভরিওয়ান, ইএমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমরা ফুড এসআইয়ের শিফট 1 যেটা 16 মার্চ 2024 এক্সাম হয়েছিল তারই কোশ্চেন পেপার আলোচনা করছিলাম। প্রথম 10খানা কোশ্চেন আলোচনা হয়ে গেছে। নেক্সট ম্যাথের 10খানা প্রবলেম আলোচনা করব। যারা আগের ক্লাস দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিই। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে শেষে জানাবে এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, সঙ্গে থেকেও, তাহলে আমরা আরও বেশি বেশি ক্লাস নিয়ে আসতে পারবো। বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘ গর্জন করছে, তারপরেও তোমাদের ভালোবাসাতে ক্লাস আমরা কন্টিনিউ করছি। ওকে, চলো আমরা চলে যাই। আজকে আমরা 11 থেকে আলোচনা করব। 10 পর্যন্ত আমাদের হয়ে গেছিলো আগের দিন। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিও। তো চলে যাও একদম, আজকে খাতা পেন নিয়ে প্রত্যেকে রেডি একদম আশা করি। চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। কোশ্চেন নম্বর 11 কি বলেছে দেখো। বলছে রাম অ্যান্ড সাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 8 days। আমি টাইম অ্যান্ড ওয়ার্কের উপর সমস্ত টপিক, মানে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রতিটা টাইপ আলোচনা করে দিয়েছি আমি, এবং প্লে লিস্টে সমস্ত টপিক ধরে ধরে সাজানো আছে। সেখানে দেখবে টাইম অ্যান্ড ওয়ার্ক বলে হেডিং দিয়ে ওখানে 8খানা ভিডিও আছে, প্রতিটা টাইপ করে দিয়েছি। যে সব টাইপ দেখতে চাও ওখানে গিয়ে দেখে নিতে পারো। তো এই প্রবলেমটা আমাদের ওই টাইপের মধ্যেই। তাহলে বলছে রাম অ্যান্ড সাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 8 days। দুজন মিলে একটা কাজ 8 দিনে কমপ্লিট করতে পারে। রাম ক্যান ডু দ্য সেম জব অন হিজ ওন ইন 12 days। একা যদি রাম কাজটা করতো তাহলে ও 12 দিনে করতে পারে। তো বলছে হাউ লং উইল সাম টেক টু ডু দ্য জব বাই হিমসেলফ। যদি সাম একা কাজটা করতে চায় কতদিন লাগবে। একদম কমন কোশ্চেন, দেখবে আমার ওই ভিডিওতে আছে। 8 আর 12 লসাগু করব 24, এটা হবে আমাদের মোট কাজ। 8 দিনে 24, 12 দিনে 24। এই কথাটার মানে কি, যে ধরে নাও মোট কাজটা 24টা অঙ্ক। রাম আর সাম দুজন মিলে 8 দিনে 24টা অঙ্ক করে। 8 দিনে যদি 24টা অঙ্ক করে তার মানে দুজন মিলে প্রতিদিন 3টে করে অঙ্ক করে। তার মধ্যে রাম 12 দিনে একা যদি রাম কাজ করতো তাহলে 24টা অঙ্ক করতে 12 দিন লাগাতো। তার মানে রাম যদি একা কাজ করে প্রতিদিন 2টো করে অঙ্ক করে। তাহলে ভেবে দেখো, রাম প্রতিদিন 2টো করে অঙ্ক করে, রাম সাম প্রতিদিন 3টে করে অঙ্ক করে। তাহলে সাম একা প্রতিদিন কটা করে করে? 3টে, 2টো, তাহলে সাম প্রতিদিন 1টা। তবে গিয়ে 3টে হবে না, এই দুটো এই একটা মিলে তবে গিয়ে 3টে হবে। তাহলে সাম প্রতিদিন 1টা করে অঙ্ক করে। যদি সামকে বলা হয় 24টা অঙ্ক করতে, তাহলে সামের কতদিন টাইম লাগবে? প্রতিদিন 1টা করে অঙ্ক করে, মোট 24টা অঙ্ক, তাহলে 24 দিন টাইম লাগবে। অপশন সি হবে রাইট আনসার। অপশন সি হবে রাইট আনসার। আশা করি বুঝেছ। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নম্বর 12 কি বলছে ভালো করে শুনবে। দুধ এবং জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে। দেয়ার আর 3 ফুল কন্টেনার্স অফ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার অ্যান্ড দেয়ার ভলিউমস আর ইন দ্য রেশিও। এবং সেই আয়তনটা কেমন দেওয়া আছে? 7, 5। 3টে পাত্র আছে। ধরে নাও এগুলো এত করে লিটার, এরকম ভেবে নাও যে 7 লিটার, 5 লিটার, 13 লিটার। তাহলে দেয়ার আর 3 ফুল কন্টেনার্স অফ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। দুধ এবং জলের মিশ্রণে 3টে পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের যে আয়তনের অনুপাত সেটা হচ্ছে 7:5:13। দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিও ইন দিস কন্টেনার্স। প্রথম কন্টেনারে দুধ এবং জলের অনুপাত কত? 2:3। সেকেন্ড কন্টেনার্সে আছে 47:47:53। থার্ডটায় আছে 9:11। ওকে, বলছে ইফ দিস আর মিক্সড টুগেদার, বলছে এদেরকে যদি একসাথে মিক্সড করে দেওয়া হয়, ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন নিউ মিক্সার। নতুন যে মিশ্রণটা হবে সেখানে দুধ আর জলের অনুপাত কত হবে? একদম সিম্পল কোশ্চেন। কি করব দেখো, শুধু ক্যালকুলেশনটা একটু বড় হতে পারে, কোশ্চেনটা সোজা, ক্যালকুলেশন একটু বড় আসতে পারে। সবার প্রথম আমি বলি, ধরে নাও 7 লিটার আছে এখানে। এখানে বলা আছে যে এই 7 লিটারের মধ্যে দুধ আর জলের যে অনুপাত সেটা কেমন? 2:3। মানে মোট 2:3, মানে আমরা বলতে পারি 2/5 পার্ট হচ্ছে মিল্ক, 3/5 পার্ট হচ্ছে ওয়াটার। তাই তোমার প্রথম কাজ কি হবে? তুমি মিল্কগুলো যদি বের করতে চাও, এর মধ্যে কত মিল্ক, এর মধ্যে কত মিল্ক, এর মধ্যে কত মিল্ক, একসাথে নিয়ে নাও। কারণ আলটিমেট যে কোশ্চেন, নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত জানতে চাইছে। তাহলে আমি কি করব? আমি সবার কতটা পরিমাণ করে দুধ আছে সেটা নিয়ে নেব, মিল্ক কত করে, আর তারপর প্রত্যেকের ওয়াটার কত করে আছে নিয়ে নেব। তাহলে এই 7-এর মধ্যে কত মিল্ক আছে? 7-এর মধ্যে 2/5 হচ্ছে মিল্ক। ওকে,
তাহলে 7-এর মধ্যে ওয়াটার কত 3/5। নেক্সট এখানে আসো, 5-এর মধ্যে 47/100 আর 5-এর মধ্যে 53/100। এখানে আসো, 13-এর মধ্যে 13 লিটারের মধ্যে 9/20, 13-এর মধ্যে 11/20। এবার এই প্রথমগুলো সব মিল্ক, এগুলোকে একসাথে যোগ করে ফেলবো। এই যোগ করার সময় একটু বুদ্ধি কাজে লাগাবো, নাহলে ক্যালকুলেশন বড় হয়ে যাবে, ঠিক আছে? কি বুদ্ধি কাজে লাগাই, চলো সবার নিচেরটাকে সেম করার চেষ্টা করব। তাহলে আমি মিল্কগুলো নিচ্ছি, 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর, এই পজিশনগুলো দেখো। এখানে 5 আছে, এখানে 100 আছে, এখানে 20 আছে। একটা কাজ করে এটা 5 দিয়ে কাটলে 20 হয়ে যাচ্ছে। তাহলে এটাও নিচে 20, এটাও নিচে 20, এটা নিচে 20 বানাতে গেলে কি করা যায়, 4 দিয়ে গুণ করে দেবো। বেশ, তাহলে কি হয়ে গেল, সবার নিচে 20 হয়ে গেছে। উপরে তাহলে এটা কত হচ্ছে গো, 56, 56/20 প্লাস এখানে কত হচ্ছে 47, 47/20 প্লাস এটা কত হচ্ছে 117/20। এটা হয়ে গেল দুধ। এবার চলো জলে যাও। এখানে কি হচ্ছে, সেই একই তো নিচে সবার, তার জন্য এটাও আমি 4 দিয়ে গুণ করে 20 বানিয়ে নেব। তাহলে তোমার হচ্ছে 12 সাথে 84, 84/20 প্লাস এটাতে আসো 53/20, 53/20 প্লাস এখানে আসো 11, 13 গুণ করলে কত হবে, 11 3 33, হাতে 3, 11 1 11, 143/20। দেখো সবার তো এলসিএম 20, বাদ দিয়ে দিতে পারো, তাহলে 20-র কথা ভুলে যাও, উপরগুলো শুধু যোগ করলেই হবে। যোগ করার ভালো করে বুঝবে, যোগ করতে গিয়ে প্রচুর স্টুডেন্ট টাইম নষ্ট করে। দেখো 50, 40, 90, 110 মানে 200 হয়ে গেল। 6, 7, 13, 7 20, 220। আবার বলছি 110, 40, 150, এখানে 50, 200 হয়ে গেল। খুচরোগুলো 6, 7, 7, 20, মোট 220 হয়ে গেল। এখানে আসো 80, 50, 130, 140 মানে হচ্ছে 270, 4 3 7 3 280, 0 0 কাটলো, 2 11 22, 2 14 আছে, তো 11:14 হচ্ছে রাইট আনসার। অপশন এ হচ্ছে রাইট আনসার। অপশন এ হচ্ছে রাইট আনসার। কি করলাম একটু সংক্ষেপে বলে দেই। প্রথম কাজ হচ্ছে যা দিয়েছে সেগুলোর মধ্যে একটা তো আয়তন বলাই আছে। আমি এটা ভেবে নেব যে প্রথম পাত্রটায় 7 লিটার দুধ আর জল আছে, দ্বিতীয়টায় 5 লিটার আছে, তৃতীয়টায় 13 লিটার আছে। এটা প্রথমে ভেবে নিলাম। এই 7 লিটারের মধ্যে দুধ কত আছে বের করলাম, 5 লিটারের মধ্যে দুধ কত, 13 লিটারের মধ্যে দুধ কত, সেগুলোকে একসাথে যোগ করলাম। আবার এই 7 লিটারের মধ্যে জল কত, এখানে 5 লিটারের মধ্যে জল কত, এখানে 13-র মধ্যে জল কত, সেগুলোকে যোগ করলাম, তাদের অনুপাত করলাম। ওই যোগ করার সময় একটু ক্যালকুলেশনটা বুদ্ধি কাজে লাগিয়ে করলাম। নিচে যদি সবার সেম থাকে লসাগু করা ইজি, তখন এই 20গুলোকে ইজিলি বাদ দিয়ে দিতে পারি। ওইটা মাথায় রেখে সুন্দর করে করলাম, হয়ে গেল। তো এই হচ্ছে আমার ক্যালকুলেশন। 12 এ হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেনে যাচ্ছি। যদি তোমার মনে একটু টাইম লাগছে ভিডিওটাকে স্টপ করে তুমি আরেকবার রিপিট করে দেখে নিতে পারো। ওকে, রেকর্ডিং তো থাকছে। চলো নেক্সট। এ আর বি এর অনুপাত কত দেওয়া আছে? এ আর বি এর অনুপাত আছে 3:5। বি আর সি এর অনুপাত কত? 7:8। বলছে 2A 3B 7C কত হবে? এই প্রবলেম করার আগে সবার প্রথম তোমার উচিত A:B:C বের করা। এটা বের করার জন্য কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে? ABC লিখে ফেলবে। এর মান কত দিয়ে A:B কত আছে? 3:5। যেটা থাকবে না সেটা ঠিক পাশেরটা বসিয়ে দেবে। যেমন তোমরা করো আর কি, ধরো স্কুল কলেজে কি করতে, ধরো তোমার পাশের সিটটা ফাঁকা, তখন কি করতে? নিজের ব্যাগ রেখে দিতে, নাহলে আর একটু ভালো করে রাজার মতো বসতে, মানে জায়গাটা দখল করে নিতে। তেমনি যার কাছে ফাঁকা থাকবে সে পাশের জন জায়গাটা দখল করে নেবে, ঠিক আছে? তাহলে ABC লিখলে 3:5. এবার হচ্ছে নেক্সট B:C 7:8। তাহলে এর কাছে ফাঁকা আছে, এই জায়গাটা 7 হয়ে যাবে। তাহলে A:B:C কত হবে? 21:35:40। তাহলে A:B:C হচ্ছে 21:35:40। আমাদের জানতে চাইছে 2A মানে এটাকে ডবল করো 42, 3B মানে এটাকে 3 গুণ করো 30 3 90, 5 3 15, 105। এটাকে 7 গুণ করো 7 4 28, 280। 42:105:280। অপশন এ হচ্ছে রাইট আনসার।
আশা করি বুঝে গেছো। এরকম যা চাইবে ইজিলি পেরে যাবে, কারণ A:B:C পেয়ে গেছো, তারপর যেমন চাইবে তেমনি করে দেবে। ওকে, বুঝেছো? চলো পরে কোশ্চেন নম্বর 14। এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। বি এবং সি একটা কাজ 15 দিনে করতে পারে। এটাও কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের প্লে লিস্টে পেয়ে যাবে, একদম কমন কোশ্চেন। সি এবং এ একটা কাজ 20 দিনে করতে পারে। এ একা কাজটা কত দিনে করবে? কি করব? আগে এদের এলসিএম করব। 12, 15, 20 এলসিএম কত? 60। 12 5 60, 15 4 60, 20 3 60, হয়ে গেল এই পর্যন্ত। আবার সেই একই কথা, মোট 60টা অঙ্ক করতে হবে। এ এবং বিকে যদি করতে বলা হয়, তারা 12 দিন টাইম লাগায়, তার মানে দুজন মিলে প্রতিদিন 5টা করে অঙ্ক করে। এটা প্রতিদিন কটা করে অঙ্ক করছে সেটা। যদি বি সিকে বলা হয় তারা 15 দিন টাইম লাগায়, তার মানে প্রতিদিন তারা 4টে করে করে। সি একে বললে তারা প্রতিদিন 3টে করে করে। এইটা হচ্ছে সিস্টেম। এবার আসি, আমাদের জানতে চাইছে এ একা কাজটা করতে কত সময় নেবে। এর রেজাল্ট বের করতে চাইছো, এ যেখানে যেখানে আছে সেই দুটোকে যোগ করবে, দিয়ে অন্যটা বিয়োগ করে দেবে। কেন? ভালো করে যদি লক্ষ্য করো, এই দুটো যোগ করা মানে হবে 2a, a 2a প্লাস বি প্লাস সি। সেখান থেকে আরেকটা যদি বিয়োগ করে দাও, তাহলে বি প্লাস সি বাদ চলে যাবে, দিলে পেয়ে যাবে 2a। এই বুদ্ধিটা কাজে লাগাবে। তাহলে যেটা বের করতে বলছে সেইটা যেখানে যেখানে আছে সেই দুটোকে যোগ করে অন্যটা বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবে। তাহলে 2a প্রতিদিন, 2a এর ডবল আর কি, প্রতিদিন কটা করে অঙ্ক করে দেখো। তাহলে এই একই নিয়ম এখানেও চলবে। এটা যোগ করে এটা বাদ, মানে এটা যোগ করে মিডিল একটা বাদ, এটা যোগ করে মিডিল একটা বাদ। 5 থেকে 8, 8 থেকে 4 বাদ দিলে 4। তার মানে এ ডবল 2a কাজ করে প্রতিদিন 4টে করে অঙ্ক। তাহলে এ একা প্রতিদিন কটা করে অঙ্ক করবে? এ প্রতিদিন 2টো করে অঙ্ক করবে। 2a প্রতিদিন করে 4টে করে অঙ্ক, তাহলে এ প্রতিদিন কটা করে করবে? এ প্রতিদিন 2টো করে করবে। মোট 60টা অঙ্ক। তাহলে এ 60টা অঙ্ক করতে কতদিন টাইম লাগাবে? সিম্পল টোটাল অঙ্ককে একদিনের যতগুলো অঙ্ক করে সেটা দিয়ে ভাগ করে দেবে, কতদিন লাগবে পেয়ে যাবে। আনসার হবে 30 দিন। তাহলে এ একা কাজটা করতে কত সময় নেবে? এ একা কাজটা করতে 30 দিন সময় নেবে। মোট 60টা অঙ্ক, প্রতিদিন এ 2টো করে অঙ্ক করে, তাহলে 60টা অঙ্ক করতে তার কতদিন টাইম লাগবে? 60কে 2 দিয়ে ভাগ। ওই কি নিয়মেও করতে পারো, কিন্তু এটা ইজি নিয়ম। মোট অঙ্ককে প্রতিদিনের অঙ্ক দিয়ে ভাগ করে দেবে। যেমন ধরো বললাম 10টা মিষ্টি আছে, তো তুমি 2টো করে মিষ্টি দিতে চাও, তাহলে কতজনকে দিতে পারবে? সিম্পল, 10টা মিষ্টি আছে, 2 দিয়ে ভাগ করে দাও, 5 জনকে দিতে পারবো। এখানেও তেমনি 60টা অঙ্ক, প্রতিদিন 2টো করে অঙ্ক করে, তাহলে কতদিন লাগবে? 60কে 2 দিয়ে ভাগ করে দাও, 30 দিন। আশা করি বুঝে গেছো। পরের কোশ্চেন নম্বর 15। কি বলছে? এ বি এবং সি এর আয়ের অনুপাত দেওয়া আছে, ইনকাম আর এক্সপান্ড দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এ বি সি এর আয়ের অনুপাত দেওয়া আছে 7:9:12। তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে 8:9:15। তাহলে এবিসির আয়ের অনুপাত হচ্ছে 7:9:12, ব্যয় এক্সপান্ড যেটা আছে সেই অনুপাতটা কত আছে? 8:9:15। ওকে, কোশ্চেনে কি বলছে? বলছে যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, যদি সে স্টোর করে 1/4, মানে মোট যদি 4 টাকা ইনকাম করে তার মধ্যে 1 টাকা সে সঞ্চয় করে, এরকম ব্যাপারটা 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে এবিসির সঞ্চয়ের অনুপাত বের করতে বলছে। কি করব? ক্যালকুলেশন ভালো করে বুঝতে হবে, ভালো করে দেখো। আমরা জানি মোট যত আয় করব সেটা মানে সঞ্চয় আর ব্যয়, মানে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় হয়, এটা সবাই জানে, ঠিক আছে? ধরে নিলাম আয়ের যে অনুপাতটা 7:9:12, তো সেটা লিখলাম একজনের 7x আয়, একজনের 9x আর একজনের 12x, ঠিক আছে? তেমনি ব্যয়ের যে অনুপাতটা সেটা y দিয়ে লিখলাম, বললাম একজনের ব্যয় হচ্ছে 8y, একজনের হচ্ছে 9y আর একজনের হচ্ছে 15y। আশা করি বুঝে গেছো। এটা আয়, এটা ব্যয়। আয় থেকে ব্যয় বাদ দিলে সেটা হবে সঞ্চয়। তাহলে প্রথমটা তো জানা আছে, তাই 7x আয়, সেখান থেকে 8y ব্যয় করলাম, দিলে সঞ্চয় কত? বলছে মোট আয়ের 1/4। তাহলে মোট আয়টা কত? 7x, তার 1/4টা হচ্ছে সঞ্চয়। এই দাঁড়ালো তোমার প্রবলেম। প্রথম সেখান থেকে কি পাবো? সেখান থেকে পাবো এক্সগুলোকে একদিকে নিলে, তাহলে 7x
মাইনাস 7x/4 সমান 8y। এখান থেকে পাচ্ছি 21x/4 সমান 8y। এখান থেকে পাচ্ছি 21x সমান 32y। এই রেজাল্টটাকে কী করে ইজিলি লেখা যায়? এইটাকে ইজিলি লেখা যায় x/y সমান, যার পাশে যেটা থাকবে সেটা অন্যের হবে, ঠিক আছে? মানে এক্সের যে মানটা সেটা ওয়াইয়ের পাশেরটা হবে, ওয়াইয়ের যে মানটা এক্সের পাশেরটা হবে। তার মানে x/y হবে 32:21। এই হয়ে গেল আমার রেজাল্ট। এবার কত ইজিলি করে দেবো দেখো, ভালো করে শুনবে, এইটুকু করতে হবে। এবার তুমি বুঝতে পারছো যে আয় আর ব্যয়, সেখানে যে এক্স আর ওয়াই আছে, সেই x/yটা কত? 32:21। মানে এখানে গ্যাপটা হচ্ছে 11 গ্যাপ। এবার ভালো করে যদি লক্ষ্য করো, অঙ্কে দেওয়া আছে দ্বিতীয় জনের যে ব্যাপারটা, সেটা কি আছে? 9x আয়, তো 9x হচ্ছে তার ব্যয়। তাহলে তার যদি সঞ্চয়ের কথা বলি, তাহলে সেটা হবে 9 × x - y। এটা হবে তার সঞ্চয়। দ্যাট মিনস তার যেটা সঞ্চয় হবে, এই যে অনুপাতটা দেখতে পাচ্ছ, সেই অনুপাতটা দেখলে তুমি এখান থেকে বুঝতে পারবে যে আমি যদি অনুপাতটা, এটা কেটে কিছু যাই ধরো না করো, 9 × 11 × সামথিং এরকম কিছু একটা হবে। তার মানে আমি এইটুকু বুঝতে পারছি অনুপাতে যে কাজটা আসছে সেটা এই যে x - y করলে সেটা 11, মানে 11-এর মাল্টিপল। এই রেজাল্টটা হচ্ছে এদের যে x আর y এর যে ডিফারেন্সটা, সেটা 11 পাচ্ছ। তো 9x - y মানে এইখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এটা 9 × 11 × সামথিং। এটা দাঁড়িয়ে গেল তোমার কি সেকেন্ড জনে। তুমি কি এরকম সবগুলো করবে? করার দরকার নেই। এই জায়গা থেকে তুমি কি করতে পারো দেখো, ভালো করে বুঝবে। এই জায়গা থেকে তোমার পুরো করার দরকার নেই, করলে করতে পারো, নো প্রবলেম। তুমি যদি চাও পুরোটা করবে, তাহলে কিভাবে করতে পারো দেখো, এই যে 32 আর 21 পেয়েছো না, এখানে এক্সের জায়গায় 32 বসাতে পারো, ওয়াইয়ের জায়গায় 21 বসাতে পারো, ক্যালকুলেশন করবে, রেজাল্ট বেরোবে। 9x 9y এখানে ক্যালকুলেশন করবে, 12x 15y ক্যালকুলেশন করবে, তারপর অনুপাত করবে, আনসার হয়ে যাবে। 100% আনসার হবেই হবে, কিন্তু এটা টাইম নষ্ট হবে। তাহলে আমরা কি বুদ্ধি অ্যাপ্লাই করব? যেহেতু এই মিডিলের যে পোর্শনটা আছে, সেটা আমার আয় যদি 9x হয়, ব্যয়টা 9y, তার মানে আমার সঞ্চয় যেটা হবে সেটা 9 × x - y, এরকম টাইপের সঞ্চয়টা হবে। এবার x/y জানা আছে, তার মানে এটা এই রেজাল্টটা হচ্ছে, আমি যদি বলি x হচ্ছে 32K, y হচ্ছে 11K, তাহলে আমার এটা দাঁড়াবে 21K। তাহলে এদের মধ্যে যে গ্যাপটা 9 × 11K হবে। দ্যাট মিনস তোমার বি এর যে রেজাল্ট হবে, বিটা তো মিডিলের পোর্শন, সেই রেজাল্টটা কার নামতায় থাকতে হবে? 99-এর নামতায় থাকতে হবে। বি এর যে রেজাল্টটা হবে সেটা 99-এর নামতায় কিছু হতে হবে। এটা হচ্ছে রেজাল্ট। 99 নামতা বা 9-এর নামতায়, 11-এর নামতায়, এগুলোই থাকতে হবে। তো তুমি যদি অপশানে দেখো 9-এর নামতা বা 11-এর নামতায় একমাত্র অপশান এতে আছে, বাকিগুলো নেই, তাই অপশান এ হবে রাইট আনসার। আবার বলছি, কথাটা ভালো করে শোনো। তুমি এইটুকু পর্যন্ত ক্যালকুলেশন করে ফেললে, তার মানে প্রথমে আয় থেকে ব্যয় বাদ দিয়ে সঞ্চয় লিখে এখান থেকে x/y-টা পেয়ে গেলে। এবার যদি মনে করো যে তুমি এইগুলো বের করবে, প্রত্যেকটা করতে পারো। 7x মানে 7 × 32 বের করবে, 8y মানে 8 × 21 করবে, ক্যালকুলেশন করবে, বেরোবে। 8টা 9x - 9y করবে, 12x - 15y ক্যালকুলেশন করে মানগুলো বের করবে, অনুপাত লিখবে, তোমার আনসার দেখবে এটাই চলে আসবে। এবার যদি টাইম সেভ করতে চাও, তাহলে কি করবে? যেহেতু মিডিলটা এটা 9x আছে, এটা 9y আছে, তাহলে ওদের মধ্যে যেটা বিয়োগ করবে সেটা 9 × x - y হবে, মানে মিডিলের যে পোর্শনটা হবে সেটা 9-এর নামতায় থাকবে। তাছাড়া আবার x - y করলে দেখতে পাচ্ছি সেটা 11 বেরোচ্ছে, মানে 11-এর নামতা। 9-এর নামতায়, 11-এর নামতায়, 99-এর নামতা থাকবে মিডিলের রেজাল্টটা। তো আমি দেখছি দেখো, একমাত্র 99 আছে মিডিলে, আর বাকিগুলো এটা না 9-এর নামতায় আছে, 11-এর নামতায় আছে। তো এইটাই একমাত্র অপশন যে ক্ষেত্রে হচ্ছে, তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি আবার বলে দেবো। নেক্সট কোশ্চেন। আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে কিমি প্রতি ঘন্টায়, তো সিম্পল কোশ্চেন, কিমি প্রতি ঘন্টায় জানতে চাইছে। তাহলে আমি কি বলেছিলাম না, কিমি পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ড ছোট ইউনিটে যেতে হয়, তাহলে আমাকে ছোট ভ্যালু দিয়ে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর এইটা যদি আমি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যেতে চাই বড় ইউনিটে, তখন আমাকে বড় ভ্যালু 18/5 দিয়ে গুণ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখানে দেওয়া আছে 2 মিনিট 30 সেকেন্ড, মানে কত সেকেন্ড?
1 মিনিট মানে 60 সেকেন্ড, 2 মিনিট মানে 120, 150 সেকেন্ড। ওকে, মিটার হচ্ছে 300 মিটার। তাহলে প্রথমে এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা করে নাও। এস এর মান কত? 300 মিটার। ভির মান জানা নেই, টির মান কত? 150 সেকেন্ড। কাটাকাটি করলে ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ভির মান দাঁড়াচ্ছে 2 মিটার পার সেকেন্ড, কিন্তু আনসার চাইছে কিছে কিমি প্রতি ঘন্টা। তাহলে 2 মিটার পার সেকেন্ডকে কিমি প্রতি ঘন্টায় কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তার মানে আনসার হবে 36/5 কিমি প্রতি ঘন্টা। এবার অপশান কেমন দিয়েছে দেখো, অপশান পয়েন্ট দিয়ে দিয়েছে, তার মানে ভাগ করো 5 7 35, 1 10, 5 2 10, 7.2। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কিমি প্রতি ঘন্টায় চাইছে, মিটার পার সেকেন্ডে চাইনি, মিটার পার সেকেন্ডে চাইলে 2 মিটার পার সেকেন্ড হতো, কিমি প্রতি ঘন্টায় চেয়েছে, তাই আনসার হবে 7.2 কিমি পার আওয়ার। কী করলাম আরেকবার রিপিট করছি, কোশ্চেনে দেওয়া আছে 2 মিনিট 30 সেকেন্ড, আমরা হয় মিটার সেকেন্ডে রাখবো নাহলে কিমি প্রতি ঘন্টায় রাখবো। এটাকে পুরো সেকেন্ডে নিয়ে গেলাম 150 সেকেন্ড, 300 মিটার। এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা বসিয়ে দেখলাম ভেলোসিটি কত? 2 মিটার পার সেকেন্ড, কিন্তু আনসার চাইছে ভেলোসিটিটা কিমি প্রতি ঘন্টায়। কিমি প্রতি ঘন্টায় যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই আমি 2 এর সাথে 18/5 গুণ করলাম, আনসার হয়ে গেছে। পরে কোশ্চেন কি দিয়েছে ভালো করে দেখো। দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণ ভরা আছে। কোন অনুপাতে এই মিশ্রণগুলো মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 4:3 হবে? বলছে 2 vessels আর ফিল উইথ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। দুধ এবং জলের দেওয়া আছে, দুটো পাত্র আছে, একটা পাত্রে কেমন আছে? 3:2 দুধ আর জলের অনুপাত, একটা পাত্রে আছে কেমন? 6:5। এবার বলছে মিশ্রণে ভরা আছে, কোন অনুপাতে এই মিশ্রণগুলি মিশ্রিত করলে, কোন অনুপাতে মানে এটা কত পরিমাণ নেব, এটা কত পরিমাণ নেব, যাতে দুধ আর জলের নতুন যে অনুপাতটা হবে সেটা 4:3। একদম সোজা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের অঙ্ক করতে গেলে কি করতে হয়, তুমি দুধ বা জলের মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, শুধু দুধ নিয়ে কাজ করতে পারো বা শুধু জল নিয়ে। আমি যদি দুধের কাজ করি তাহলে দেখো প্রথম পাত্রে দুধের পরিমাণ কত? প্রথম পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 3/5। দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ কত? 6/11। মিশ্রিত যে পার্টটা সেখানে দুধের পরিমাণ কত? 4/7। এটা মিডিলে লিখতে হয়, ঠিক আছে। এবার নিয়ম কি? নিয়ম হচ্ছে কোণাকোণি বিয়োগ করতে হয়, দিলে অনুপাতটা কত অনুপাতে মেশাতে হবে বুঝে যাবে। তাহলে এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ করে ফেলো। তাহলে আমি যদি এখানে বাদ দিই 4/7 মাইনাস 6/11, এখানে বাদ দিচ্ছি 4/7 মাইনাস 3/5, যেটা খুশি আগে পরে বিয়োগ করতে পারো, মাইনাস নেবে না, ঠিক আছে। তো এখানে লসাগু কত? 77, এটা 44 দাঁড়াচ্ছে, 7 11, আর 11 সাথে 77 মানে এটা 42। আর এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 35 লসাগু, 7 5 35, 5 4 20, 5 7 35 21। এটা হচ্ছে 1/35, মাইনাস নেব না। আর এটা হচ্ছে তোমার 2/77। তাহলে 2/77 ইজ টু 1/35। কোণাকোণি গুণ করো, তাহলে 70 অনুপাত 77, 10 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, 7 10 70, 7 11 77, 10:11। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 10:11। আবার বলছি, প্রথমে দুধের পরিমাণ, দ্বিতীয় দুধের পরিমাণ, মিশ্রণে দুধের পরিমাণ লিখলাম, কোন অনুপাতে মেশাতে হবে, তাহলে কোণাকোণি গুণের কোণাকোণি বিয়োগ করব, এইটা বিয়োগ করলাম, এদিকে বিয়োগ করলাম, ক্যালকুলেশন একটা দাঁড়ালো 2/77, একটা দাঁড়ালো 1/35, নেগেটিভ নেব না বাকি সব। তাহলে এদের অনুপাত করলাম, এদের অনুপাত মানে কোণাকোণি এরকম গুণ, তো 70 অনুপাত 77 হয়ে যাচ্ছে, তার মানে 10:11। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেন, কোশ্চেন নম্বর 18। খুব সোজা কোশ্চেন, কিন্তু প্রচুর স্টুডেন্ট ভুল করে ফেলে। বলছে একটা বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব, দুটো জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিমি প্রতি ঘন্টাতে গেছে এবং পরের অর্ধেক দূরত্ব 60 কিমি প্রতি ঘন্টায় অতিক্রম করেছে। বাসের গড় গতি কত? এ বাস ট্রাভেল ফার্স্ট হাফ ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস উইথ এ স্পিড অফ 40 কিমি পার আওয়ার and the rest half distance with the speed of 60 কিমি পার আওয়ার। দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বাস, বাসের অ্যাভারেজ স্পিড কত? ঠিক আছে, যারা ফর্মুলা জানে তারা ভুল করে না, 2xy/x + y ফর্মুলাতে বসিয়ে দেয়, ঠিক আছে, তাহলে তাদের ভুল হয় না। কিন্তু
নাহলে আবার স্টুডেন্টের কিন্তু ভুল হয়ে যায়, ঠিক আছে? অনেক স্টুডেন্ট এটা ভুল করে ফেলে। ওকে, তো এই ফর্মুলাটা জানলে হয়ে গেল। নাহলে কি করে অনেকে ভাবে কি যে 40 কিমি প্রতি ঘন্টা 60 কিমি প্রতি ঘন্টা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে 50 কিমি প্রতি ঘন্টা বলে অপশান দিয়ে রেখেছে, ঠিক আছে? এটা হয় না কিন্তু। এরকমটা কেন হয় সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে সেটাও দেখে নিই। দেখো, তুমি ভাবছো যে 1 ঘন্টায় 40 কিমি গেছে আর 1 ঘন্টায় 60 কিমি গেছে, কিন্তু এই অর্ধেক দূরত্ব যেতে যে টাইম লাগছে, এই অর্ধেক দূরত্ব যেতে যে টাইম লাগছে সেটা তো সেম না। তোমরা দুটো টাইমকে সেম ভেবে নিচ্ছ, ওই কারণে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছ। ওরকম করা যায় না। যারা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আনসার বলে দিচ্ছ তাদের এই একটাই কারণ, তারা টাইম দুটো সেম ধরে নিচ্ছ, যে এই যেতে যা টাইম লাগছে এখানেও টাইম লাগছে। ওই হিসাবে তুমি এস ইকুয়াল টু ভিটির ফর্মুলা, তুমি দুজনের টাইম সেম করে দিচ্ছ, দুজনের টাইম সেম করে দিচ্ছ, সেই কারণে প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে এরকম করা যাবে না। কি করতে হবে? এই এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা, দেখো ফর্মুলাটা আসে কোথা থেকে সেটা বলে দিচ্ছি। জেনারেল, এমনি ফর্মুলায় বসে দিলে আনসার হয়ে যাবে, আমি জেনারেলভাবে করার চেষ্টা করছি। দেখো, ফর্মুলা একটাই, এস ইকুয়াল টু ভিটি। ওকে, এই দূরত্বটা যা, এই দূরত্বটাও টাইম, তাই ডিস্টেন্সটা কিন্তু সেম। ওকে, তার মানে আমি প্রথম ক্ষেত্রে বলি S1 সমান ভির মান 40, টাইমটাকে T1 ধরলাম, রাইট? তাহলে প্রথম ক্ষেত্রে আমার টাইম কত লাগছে? প্রথম ক্ষেত্রে টাইম লাগছে S1/40। দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত লাগছে? ডিস্টেন্সটাকে দ্বিতীয় ক্ষেত্রে S2 বললাম, তার টাইম হচ্ছে, ভেলোসিটি হচ্ছে 60, টাইম হচ্ছে T2। দ্বিতীয় ক্ষেত্রে টাইম T2 সমান S2/60। কিন্তু কোশ্চেনে দুটো দূরত্ব সমান, দুটো দূরত্ব যেহেতু সমান তাই দুটো দূরত্বকে x যদি ধরে নাও তাহলে তোমার মোট দূরত্ব কত হবে? গড় বেগ মানে কি জানো? গড় বেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব হচ্ছে 2x। ওকে, এটা মোট দূরত্ব x যদি ধরি, আর গড় মোট সময় কত? মোট সময় এই দুটো যোগফল x/40 আর x/60। এটা হবে তোমার, এই যে রেজাল্টটা দাঁড়াবে এটাই হবে তোমার আনসার, গড় বেগ। তাহলে দেখো উপরে দাঁড়াচ্ছে কত? উপরে দাঁড়াচ্ছে 2x, নিচে দাঁড়াচ্ছে কত? x যদি কমন নাও তাহলে 1/40 প্লাস 1/60, x কেটে গেল। তাহলে দেখতে পাচ্ছ 2 ইন্টু, নিচে লসাগু করলে লসাগু টসাগু বাদ দাও, এমনি গুণ করেও করে দিতে পারো, 40 ইন্টু 60, 60 প্লাস 40, এটা উপরে চলে যাবে। তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 40 প্লাস 60, যেটা ওই ফর্মুলাটা চলে আসে 2xy/x+y। দেখো কত ইজি, নিচে 100, দুটো শূন্য কাটো, 6 4 24 দুনে 48। তো গড় বেগ হবে 48 কিমি প্রতি ঘন্টা। গড় বেগ হবে 48 কিমি প্রতি ঘন্টা। এই ফর্মুলাটা যারা জানে তারা এটা আনসার কখনো ভুল করে না। 2 ইন্টু 2xy, 2 ইন্টু 40 ইন্টু 60 বাই x+y মানে 100, তাহলে 6 4 24 দুনে 48 কিমি প্রতি ঘন্টা। অপশন ডি হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝেছো, কেন হচ্ছে সেটাও বলে দিলাম। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নম্বর 19, আমরা 20 পর্যন্ত করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, কি দিয়েছে? মান নির্ণয় করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। 243 হোল টু দি পাওয়ার n/5 দিয়েছে। 243 মানে এটাকে ভেঙে যদি লিখতে চাও, সব থেকে ছোট এখানে কোশ্চেনে যেটা থাকবে তাতে ভাঙার চেষ্টা করবে। যেমন 3 আছে, 3-এ ভাঙার চেষ্টা করবে। তাহলে এটাকে যদি 3-এ ভাঙতে চাও তাহলে 5টা 3-এর গুণফল, 3 3 9 3 27 3 81 3 243। ভাঙার জন্য ওই ছোটোবেলার মতো এরকম ভেঙে যাবে, তাহলে হয়ে যাবে 5টা 3-এর গুণফল হয় 3 টু দি পাওয়ার 5, 243 মানে। তাহলে আমি এই জায়গাতে 243-এর পরিবর্তে লিখতে পারি 3 টু দি পাওয়ার 5, হয়ে গেল, ইন্টু 3 টু দি পাওয়ার 2n+1। এই প্রবলেম করার আগে আমাকে যেটুকু মনে রাখতে হবে সেটা কি, একটা ফর্মুলায় a টু দি পাওয়ার m এর সাথে যদি a টু দি পাওয়ার n গুণ করা হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, এটা আমাকে জানতে হবে। সেই হিসাবে তোমার উপরে যে ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে সেটা কত। আর একটা জিনিস জেনে রাখতে হবে, a টু দি পাওয়ার m এর মাথায় যদি n থাকে তাহলে ওই মাথায় মাথায় গুণ হয়ে যায় a টু দি পাওয়ার m n। তার জন্য প্রথমটা রেজাল্ট হবে 3 ইন্টু 5 ইন্টু n/5, এই 5 কেটে গেল, দিলে হবে 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 2n+1। তার মানে তোমার দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 2n+1। এক্ষণে বলেছি পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়,
তাই 2n আর n যোগ করলে 3n, তো মাথা হবে 3 টু দি পাওয়ার 3n প্লাস 1। এটা উপরের রেজাল্ট, উপরের রেজাল্টটা আমি এখানে লিখে রাখলাম। আমার উপরের যে রেজাল্টটা দাঁড়ালো সেটা কত, 3 টু দি পাওয়ার 3n প্লাস 1, এটা হচ্ছে উপরের রেজাল্ট। এবার আমার নিচের রেজাল্টটা বের করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার চলো নিচের রেজাল্টটা, নিচের রেজাল্টটা কি, 9 এর পরিবর্তে লেখো 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে সে একই নিয়ম, এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এই দুটো সেম থাকলে এই ফর্মুলা ব্যবহার করে পাওয়ারে পাওয়ারে যোগ করে দেবো, তাহলে 3 টু দি পাওয়ার 2n প্লাস n মানে 3n মাইনাস 1। তাহলে নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 3n মাইনাস 1। এবার হচ্ছে যদি নিচের পাওয়ার উপরে যায় মাইনাস হয়ে যায়, মানে 3 টু দি পাওয়ার সব যদি উপরে আনতে চাই, উপরে ছিল 3n প্লাস 1, এটা ওখানে গিয়ে মাইনাস হয়ে যাবে 3n মাইনাস 1। ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ মাইনাসটা দুজনের সাথে গুণ হবে, দিলে কত হবে 3 টু দি পাওয়ার 3n প্লাস 1 মাইনাস 3n, মাইনাসে মাইনাসে প্লাস 1, 3n কাটলো, 1 1 2, 3 স্কোয়ার, তাই তোমার আনসার হবে 9। অপশন এ হচ্ছে রাইট আনসার, 9 হবে রাইট আনসার। স্ক্রিনশট নিলে নিতে পারো। নিচ থেকে যদি উপরে যায় যা আছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে 3n উপরে গিয়ে মাইনাস 3n হবে, মাইনাস 1 উপরে গিয়ে প্লাস 1 হবে। ওই জন্য 3 টু দি পাওয়ার 3n প্লাস 1, 3nটা মাইনাস 3n হয়ে গেছে, মাইনাস 1টা প্লাস 1 হয়ে গেছে। 3n কেটে গেল প্লাস আর মাইনাসে, 1 on 2, তাই 3 স্কোয়ার মানে 9। ওকে, আজকের লাস্ট কোশ্চেন, চলো কি দিয়েছে দেখে নিই। বলছে 7:x, 7:x মানে 7/x লিখে ফেলি একসাথে। 7:x সমান কত দিয়েছে, 17.5 বাই 22.5। দশমিক দুজনে এক ঘর আগে আছে, দুজনে বাদ দিয়ে দিতে পারি। তাহলে x এর মান কত, একদম সিম্পল, কাটাকাটি করো, 5 দিয়ে যাবে, 25 6 150, 25 সাথে 175, 25 8 200, 25 9 225, 7 7 কেটে গেল, একদম সিম্পল। কোনাকুনি গুণ, তাহলে এদিকে কোনাকুনি 9x, x সমান হবে 9, x এর মান হবে 9। অপশন ডি হচ্ছে রাইট আনসার। দেখো কাটাকাটি উপরে উপরে কাটতে পারো, নিচে নিচে কাটতে পারো এরকম, বা উপর নিচ একদিকে সমান চিহ্নের যে কোনো একদিকে থাকলে উপর নিচ কাটতে পারো, কখনোই কোনাকুনি কাটাকাটি হয় না। সমান চিহ্নের এপার আর ওপার এরকম কোনাকুনি কাটা হয় না, এটা সবসময় গুণ হয়। এখানে উপরে 1 আছে, এখানে নিচে x আছে, তাই গুণ হয়ে x হলো। এখানে 9 আছে, এখানে 1 আছে, তাই গুণ হয়ে 9 হলো। তো 9 সমান x, x এর মান 9। এই ছিল আমাদের আজকে 10টা কোশ্চেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি নেক্সট ভিডিও তাড়াতাড়ি পেতে চাও অবশ্যই কমেন্ট করে লেখো যে স্যার পরের ভিডিওটা তাড়াতাড়ি দিন। ওকে, ভালো থেকো এবং প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করো। আশা করি কিছু না কিছু নতুন জিনিস শিখতে পারবে। চলো টাটা।